স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদের সাথে আছে আমি ইশরাত সুমা। শেয়ার বাজারের বিনিয়োগকারীদের বিও বা বেনিফিশিয়ারি ওনার্স হিসাব রক্ষণাবেক্ষণের বার্ষিক মূসুল কমেছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি চলতি 2025-26 অর্থবছর থেকে নতুন মাসুল নির্ধারণ করেছে। চলতি অর্থবছর থেকে এই মাসুল হবে 150 টাকা। মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় নেওয়া এই সিদ্ধান্ত পরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। মাসুলের অর্থ 3 প্রতিষ্ঠানের মধ্যে সমভাবে বন্টন হবে। শেয়ার বাজারে বিও হিসাব রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি অফ বাংলাদেশ বা সিডিবিএল, ব্রোকারেজ হাউস বা ডিপোজিটরি অংশীদার ও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি প্রত্যেকে বিও হিসাব রক্ষণাবেক্ষণ মাসুল থেকে 50 টাকা করে পাবে। দেশে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের উত্থানের মধ্যে দিয়ে চলছে লেনদেন। এখন পর্যন্ত বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, আজ লেনদেনে এখন পর্যন্ত কোন খাতের শেয়ারে বেশি প্রভাব ফেলছে, বিস্তারিত আমাদের জানান। হ্যাঁ ইশরাত সুমা, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসের লেনদেন চলছে। আমরা দেখছি দিনের শুরু থেকেই আসলে সূচকের একটি চাঙ্গা ভাবের মধ্যে দিয়ে লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে। এখানে আজকে আমরা যদি লেনদেনের দিকে একটু লক্ষ্য করি, আমরা দেখব যে এখন পর্যন্ত আসলে আপনার প্রথম 3 ঘন্টায় এখন সূচক 13 পয়েন্ট বেড়ে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে 5,634 পয়েন্টে। সুমা, আপনি জানেন যে 5,600 পয়েন্ট আসলে পুঁজিবাজারে গত 11 মাসের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি, কারণ 5,600 পয়েন্ট এর আগে কিন্তু আপনার অনেকদিন ধরে কিন্তু বাজারে আপনার 5,600 পয়েন্টের নিচে বাজারে অবস্থান করছিল। আরেকটি বিষয় হচ্ছে আজকে আমরা দেখছি লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে ঢাকার বাজারে। আমরা যদি লেনদেনের দিকে খেয়াল করি, আমরা দেখব 201টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। দাম কমার ক্ষেত্রে রয়েছে 145টি, আর দামের কোনো তারতম্য ঘটেনি 49টি শেয়ারের ক্ষেত্রে। এবং একই সাথে আমরা যদি বাজারে লেনদেন ভলিউমের দিকে তাকাই, আমরা সেখানে দেখছি প্রথম 3 ঘন্টা এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে প্রায় আপনার 914 কোটি টাকা। যদিও গতকাল আপনার সারাদিনে আপনার দিন শেষে আমরা দেখেছিলাম লেনদেন ছিল 1278 কোটি টাকা। তো এই হচ্ছে বাজারের মোটামুটি অবস্থা। আর আমাদের সাথে আজকে এই মুহূর্তে যুক্ত আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক জনাব মিনহাজ মান্নান ইমন। তার কাছে আমরা বাজার নিয়ে বিস্তারিত শুনবো। জনাব মিনহাজ মান্নান ইমন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিজনেস শোতে। আপনার কাছে আমরা যেটি জানতে চাই, আমরা সকাল থেকেই দেখছিলাম যে আজকে বাজারে সেল এবং বাই দুটোরই আপনার একটা সম প্রেশার আছে বাজারে। তো বাজারে এই মুহূর্তে এখন কি অবস্থা? হ্যাঁ, দেখুন, আমরা আগেই বলেছি যে আমাদের বাজারটা এই ধরনের একটা কাঙ্ক্ষিত বাজারের মধ্যে এখন আছে। আমরা এমনটাই কিন্তু বাজারে আশা করেছিলাম যে বাজার আসলে বিগত দিনে বাজার যে জায়গায় নিচে নেমে গিয়েছিল সেটা একেবারে ছিল অনাকাঙ্ক্ষিত। বাজারে পি রেশিওর কন্টেক্সটে বলি, বাজারের এনএভির কন্টেক্সটে বলি, কোনো কন্টেক্সটে কিন্তু শেয়ারের ভ্যালুগুলো যৌক্তিক জায়গা ছিল না। সমস্যা ছিল বাজারে বিনিয়োগের আস্থার জায়গাটা। তো সেই আস্থার জায়গাটা যে একটা রিপেয়ারমেন্ট হয়েছে, বড় ধরনের একটা আস্থার একটা ঘাটতি পূরণের ব্যবস্থা কিন্তু এই কমিশন এবং বাজারের যারা অংশীজন তারা মিলে কিন্তু করেছে। ফলে বিনিয়োগকারী কিন্তু বাজারমুখী হয়েছে। সঙ্গত কারণে বাজারে যখন টাকা আসবে একটা চাহিদা তৈরি হবে। সেই তুলনায় শেয়ার তো আগের শেয়ারই, নতুন করে তো কোনো শেয়ার সাপ্লাই নেই। ফলে শেয়ারের দাম বাড়বে, মূল্যসূচক বাড়বে, বাজারে তারল্য বাড়বে। ঠিক তেমনটি বাজার হচ্ছে। তো বেশ কিছুদিন তো আপনি দেখেছেন যে টানা প্রায় 1 সপ্তাহ ধরে কিন্তু বাজার বেড়েছে। ফলে একটা কারেকশন মোডে তো মার্কেট আসবেই, কিছু বাড়বে কিছু কমবে, তারই একটা রিফ্লেকশন আজকে বাজারে দেখা যাচ্ছে। একটু বাড়লেও ভলিউমের সাথে কিন্তু বাজার স্টেবল, অর্থাৎ খুব বেশি বাড়তে পারছে না, আবার একটা জায়গায় ভলিউম বাড়ছে। তার মানে এখানে প্রফিট টেক হচ্ছে, শেয়ার চেঞ্জ হচ্ছে, এক শেয়ার থেকে বিনিয়োগকারীরা আরেক শেয়ারে যাচ্ছে। আজকে আমরা একটা বাজারের জিনিস লক্ষ্য করছিলাম যে খাতগুলো যদি বিচার করি, আমরা খাতে দেখছি যে ফার্মাসিউটিক্যালস খাত, ব্যাংক খাতের শেয়ারগুলোতে আপনার লেনদেন বা এই শেয়ারগুলো একটু চাঙ্গা ভাব বিরাজ করছে। খাতগুলোর ক্ষেত্রে কি অবস্থা? তারপরে যদি বাজারের কন্টেক্সটে খেয়াল করেন যে বিগত দিনে কিন্তু ব্যাংকিং সেক্টরের প্রাইসগুলো যেখানে ছিল, ব্যাংকিং সেক্টরে বড় ধরনের বিপর্যয় ছিল। তারপরে তো সবশেষ ব্যাংকে ছিল না। ইসলামী ব্যাংকের যে ধর সেটা কিন্তু ব্র্যাক ব্যাংকে ছিল না। তো ফলে সব ব্যাংকই একই মূল্য মানে ফেলাটা খুব যৌক্তিক কাজ ছিল না, যে কারণে কিন্তু ব্যাংকিং শেয়ারগুলির প্রতি বাজারে বিনিয়োগকারী আস্থা আসছে। রিসেন্টলি আপনি ব্র্যাক ব্যাংক সম্পর্কে অনেক ভালো তথ্য পাচ্ছেন। ফলে সেখানে দেশি এবং বিদেশি বিনিয়োগকারী দুই পক্ষকেই পাওয়া যাচ্ছে। ফলে একটা ব্যাংক যখন বাড়ে, এটাতে রিলেটিভ এফেক্ট কিন্তু অন্যান্য ব্যাংকে আসে। কারণ ভালো ব্যাংক তো একটা না, প্রায় 8 থেকে 10টা ভালো ব্যাংক এখনো আছে, এ রেটেড ব্যাংক আছে, যেটা বাংলাদেশ ব্যাংক নিজেও স্বীকার করছে। এই ব্যাংকগুলোতে সেই পরিমাণে ক্ষতি নেই, এদের এনপিএল কিন্তু অনেক মানে পার্সেন্টেজ অনেক কম। ফলে বিনিয়োগকারী একদিন শেয়ার কিনে নিই, এখন তারা আগ্রহ প্রকাশ করছে, তার রিফ্লেকশনে ব্যাংকে আছে। পাশাপাশি
ফার্মাসিউটিক্যাল সেক্টর তো আপনি খুব সম্ভবত কারোই জানেন যে বাংলাদেশে কিন্তু একটা ভালো এক্সপোর্ট ওরিয়েন্টেড ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাংলাদেশে অনেকগুলো আছে। স্কয়ার, বেক্সিমকো ফার্মার মতো কোম্পানিগুলো আন্তর্জাতিক মানের কোম্পানি, ফলে সেখানে দেশি বিদেশি দুটা বিনিয়োগকারী কিন্তু আগ্রহ থাকে, তার রিফ্লেকশনও কিন্তু আসছে। কিছু কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানির দাম কিন্তু অবমূল্যায়িত ছিল, সেটার কারেকশনটি ধীরে ধীরে হচ্ছে বলে মনে করছি। এখানে একটি বিষয় হচ্ছে যে বাজারে যে আপনার ইনভেস্টেবল শেয়ার বা পি রেশিওর ক্ষেত্রে সেক্ষেত্রে কি অবস্থা রয়েছে বাজার? হ্যাঁ, আমাদের পি রেশিও তো একেবারে অস্বাভাবিক একটা অবস্থানে ছিল, মানে 7-8-এর নিচে পি রেশিও। যে কোনো অবস্থা আমরা বলি যে 10-এর নিচের পি রেশিও কিন্তু গ্রহণযোগ্য বলা চলে। তাতে সেক্টরিয়াল কিছুটা ডিফারেন্স হতে পারে, বাট লজিক্যালি যখনই পি 10-এর নিচে থাকে এটা ইনভেস্টেবল একটা পি বলা চলে। তো সেক্ষেত্রে কোনো কোনো সেক্টরে পি 5-6-7 ছিল, সম্ভবত অয়েল সেক্টরে 5-6-7-এর কাছে ছিল, ব্যাংকিং সেক্টরে পি ছিল অনেক। তো সেইটাই কারেকশন হচ্ছে। এখন যখন নতুন করে টাকা আসছে সবাই কিন্তু পিটা দেখছে যে পিটা কত, ফলে যারা নতুন বিনিয়োগকারী, যারা একটু দেখে শুনে বিনিয়োগ করতেছেন তারা তো পিটা দেখছেন, ফলে সে জায়গায় একটা বিনিয়োগের প্রবণতা আমরা লক্ষ্য করছি। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমরা দেখলাম যে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গতকালকে একটি সিদ্ধান্ত নিয়েছে যে আপনার বিও অ্যাকাউন্ট রিনিউয়াল ফি 450 টাকা থেকে কমিয়ে 150 টাকা নিয়ে এসেছে। তো সেটি আসলে বাজারে কি ধরনের প্রভাব পড়বে বা কি অবস্থান থাকছে? এই একটু কারেকশন করি আপনাকে, 450 থেকে 150 কিন্তু অনেক আগেই আমাদের দাবির প্রেক্ষিতে করেছে। সেজন্য আমরা কমিশনকে অসম্ভব রকম ধন্যবাদ দিতে চাই, মাননীয় কমিশন চেয়ারম্যানকে। কিন্তু এখানে আমাদের একটা দাবি ছিল, ওই 150 টাকার ভিতরে আসলে ডিপি যারা প্রাইমারি ডিপি যারা আমাদের ব্রোকার ডিলার যারা ডিপি, তাদের কোনো কোনো ফি সেখানে তাদের জন্য বণ্টিত ছিল না। তো সেক্ষেত্রে মাননীয় কমিশন আমাদের দাবির প্রেক্ষিতে আমরা দীর্ঘদিন ধরে এটা মাননীয় কমিশন চেয়ারম্যানের কাছে দাবি জানিয়েছি, কমিশনের কাছে দাবি জানিয়েছি। আমরা আমাদের কথা বলেছি ব্রোকারেজ হাউসগুলো যেহেতু ডিপিরা মেনটেন, যারা মেইন ডিপি তার বিও অ্যাকাউন্টটা তারাই মেনটেন করে, ওই 150 টাকা তাদেরও 50 টাকার দাবি আমরা করেছিলাম। তো আমি অসম্ভব কৃতজ্ঞতার সাথে বলতে চাই যে মাননীয় কমিশন চেয়ারম্যান উনি গতকাল সেটা সম্মতি হয়েছেন এবং উনিও মনে করেছেন যে ব্রোকারদেরও কিছু এই অংশের তারাও কিছুটা প্রাপ্য। তো সেটাই কমিশন দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ ভাজন করেছেন। মানে আপনার এটা ডিভাইডেশনটা কিরকম হচ্ছে? এখন 150 টাকা যে রিনিউয়ালটা ফি, তার ভিতরে নিয়ন্ত্রণ সংস্থা কমিশন, সিকিউরিটি কমিশন 50 টাকা পাবে, আর যে সিডিবিএল সে 50 টাকা পাবে, আর প্রাইমারি ডিপি যারা আমরা যারা ডিপি ব্রোকারেজ হাউসের ডিপি যারা তারা ডিপি পার্টিসিপেন্ট যারা তারা 50 টাকা পাবে, অর্থাৎ 3 ভাগে ভাগ হবে, 50-50-50 হবে। ফলে ব্রোকারেজ হাউসের জন্য এটা বড় ধরনের একটা প্রাপ্তি এবং তাদের যেই আনুষঙ্গিক ব্যয় নির্বাহ করে তাদের জন্য সহজ হবে। অর্থাৎ বাজারে তাহলে বিনিয়োগের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল। না, অবশ্যই। আপনি ধরুন 450 টাকা একটা বিনিয়োগকারীর জন্য তো বিও রিনিউয়াল ফি ছিল, বেশি ছিল, সেটাই আমরা শূন্য করে দাবি জানিয়েছিলাম, বাট মাননীয় কমিশন সেটাকে 150 টাকা করেছে। আমি মনে করি সেটা একটা বড় ধরনের একটা অগ্রগতি। এখন বিনিয়োগকারী কিছুটা হলেও তো ইয়ারলি ফি থেকে লাঘব পাচ্ছেন, যাদের অনেকেরই 8-10টা বিও আছে। এটা একেবারে লাভ না করলে কিন্তু বিও 500 টাকা করে দেওয়াটা কিছুটা কঠিন, সেক্ষেত্রে কিছুটা সাশ্রয় হচ্ছে, এটাই প্রাপ্তির কথা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইশরাত সুমা এতক্ষণ কথা হচ্ছিল আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক জনাব মিনহাজ মান্নান ইমনের সাথে। তিনি বাজারের বিস্তারিত সম্পর্কে তার কাছে শুনলাম। আমরা যেটি আগেও জানাচ্ছিলাম যে আজকে একটি তেজিভাবের মধ্যে দিয়ে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা দেখেছি লেনদেন প্রায় আপনার 900 কোটি টাকা ছাড়িয়ে গেছে। গতকালকে যদিও আমরা লেনদেনের কথা বলেছিলাম 1278 কোটি টাকা, তবে আজকে আর যেহেতু আরও 1.5 ঘন্টা লেনদেন আছে, 1.5 ঘন্টা পর বোঝা যাবে আজকের বাজারে লেনদেন কি পরিমাণ হয়। তো ইশরাত সুমা, আমার হাতে আসলে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে। ইমন, আপনাকে ধন্যবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের খবর জানাচ্ছিলেন শাহরিয়ার ইমন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ মূল্যসূচকের ঊর্ধ্বগতির মধ্যে দিয়ে লেনদেন চলছে, বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। এবারে জানাবো অন্য খবর। সবজির কেনাবেচার কেন্দ্রস্থল হয়ে উঠেছে শেরপুরের ঝিনাইগাতির হলদিগ্রাম চৌরাস্তা। এখানে প্রতিদিন সকালে মাত্র 2 ঘন্টা চলে বেচাকেনা, আর এখানকার সবজি ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে। গত 1 দশক ধরে ধারাবাহিকভাবে এই কার্যক্রম চলে আসছে। ভোরের আলো ফুটতেই চাষিরা ছুটে যান সবজি খেতে। করলা, কাকরোল, ঝিঙে, ধুন্দুল, চিচিঙ্গা সহ নানা জাতের সবজি সংগ্রহের পর জড়ো হন এই পাইকারি বাজারে। শেরপুরের সীমান্ত ঘেঁষা ঝিনাইগাতির গাঢ় পাহাড় এলাকার হলদিগ্রাম চৌরাস্তার চিত্র এটি। সকাল 6টা থেকে 8টার মধ্যে শেষ হয় বেচাকেনা, তাই স্থানীয়দের কাছে এটি ভোরের বাজার নামেই পরিচিত। কাকরোল লাগাই, বেগুন লাগাই, বটবটি লাগাই, অনেক আবাদ করি আর কি যত কৃষি আবাদ আছে এগুলো আমরা করি। এখানে সব মাল সকালেই মনে করেন 1 ঘন্টার ভিতরে সব মাল বিক্রি হয়ে যায়। দূর দূরান্ত থেকে পাইকাররা এসে এখান থেকে সবজি কিনে নিয়ে যান ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। মাত্র 2 ঘন্টার এই হাটে প্রতিদিন বিপুল অঙ্কের টাকার সবজি বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা। বেচা কেনা হয় প্রতিদিন আপনার 15-20 লাখ টাকা
এরকম বেচা কিনা হয়। সার্ভিসের দামটা যদি আর একটু কম থাকতো আমরা আর একটু সুবিধা পাইতাম। এখান থেকে তো সকালবেলা উঠাই একটা খাঁচা মাদত করলে বাজারে পড়তে পারে। বিভিন্ন ধরনের কৃষি এখানে হয়, উৎপাদন হয়, বাজারে বেচা কিনা হয়। কৃষি বিভাগের মতে শেরপুর গারো পাহাড়ের পাদদেশের জমি অপেক্ষাকৃত উঁচু হওয়ায় এই অঞ্চলে সবজির আবাদ ভালো হয়। জায়গাটি অন্যান্য জায়গার তুলনায় উঁচু হয়, এখানে কৃষকরা অ্যাডভান্স সবজি আবাদ করে এবং এই সবজিগুলো আমাদের ঝিনাইগাতি তথা শেরপুরের চাহিদা মিটিয়ে আমাদের বাংলাদেশের অন্যান্য জেলা বিশেষ করে ঢাকা সহ ময়মনসিংহ সহ অন্যত্র বিক্রি হয়। ঝিনাইগাতির সন্ধ্যাকুড়া, গোমরা, গান্ধীগাঁও, হলদিগ্রাম সহ আশপাশের অন্তত 10 গ্রামের মানুষের জীবিকা নির্বাহের মাধ্যম সবজি চাষ। দীপ্ত, বার্তাকক্ষ। পারিবারিক ব্যবসাকে সংহত ও টেকসই করতে নীতি নৈতিকতা, স্বচ্ছতা, পারিবারিক মূল্যবোধ এবং ঐতিহ্য সংরক্ষণে গুরুত্ব দেওয়া প্রয়োজন। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রেও সতর্ক থাকতে হয়। অধিকার ও আবেগের চেয়ে যোগ্যতাকে গুরুত্ব দিতে না পারলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার ঢাকায় পারিবারিক ব্যবসা সংক্রান্ত সেমিনারে এসব কথা উঠে আসে। রাজধানীর মেট্রোপলিটন চেম্বার মিলনায়তনে আয়োজিত পারিবারিক মূল্যবোধ আগামীর দূরদৃষ্টি টেকসই উত্তরাধিকারের কৌশল শিরোনামের এই সেমিনারের আলোচকরা বলেন, পারিবারিক ব্যবসা পরিচালনায় পেশাদার ব্যবস্থাপনা থাকা দরকার। এরকম কাঠামো থাকলে পরবর্তী প্রজন্মের পক্ষে ব্যবসা পরিচালনা কঠিন হয় না। শুধু পরিবারের সন্তান বলি কাউকে নেতৃত্বে আনা ঠিক নয়, যোগ্যতাকে নেতৃত্বের জন্য বেছে নেওয়া উচিত। এছাড়া প্রতিষ্ঠানের কর্মী বাহিনীকেও আপন করে নিতে হয়। শিল্প মালিকরা বলেন, পারিবারিক ব্যবসা পরিচালনার ক্ষেত্রে পারিবারিক মূল্যবোধ অনেক বড় বিষয়, যার মধ্য থেকে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে হবে। সব পরিবারই নিজেদের সন্তানকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যোগ্য মনে করে থাকে, যা একটি বড় সমস্যা। পরিবার থেকে নেতৃত্ব নির্বাচন এবং সব ধরনের নিয়োগ এবং ছাঁটাই খুব পেশাদারিত্বের ভিত্তিতে হওয়া প্রয়োজন। এমসিসিআর সভাপতি বলেন, পারিবারিক ব্যবসা দেশের অর্থনীতিতে যুগ যুগ ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কর্মসংস্থান, উদ্ভাবন, প্রজন্মান্তরের মূল্যবোধ ও ঐতিহ্য রক্ষার পাশাপাশি আগামীর উত্তরাধিকার নির্বাচনে কৌশলী হতে হবে। এতে ব্যবসার ভিত্তি হবে আরো সুদৃঢ়। আলোচকরা বলেন, পারিবারিক ব্যবসার সবচেয়ে খারাপ দিক হচ্ছে দশকের পর দশক একই নেতৃত্ব থাকে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আজও ওঠানামা করছে। যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে $65.35। ওপেকভুক্ত দেশগুলোর জ্বালানি অর্থাৎ ওপেক বাস্কেটে ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $69.65। আর দুবাইয়ের প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে $69.38। এদিকে ভারতের বাজারে প্রতি ব্যারেল তেল বিক্রি হচ্ছে $69.22। দেশের বাজারে স্বর্ণের নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে 22 ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,75,788 টাকায়। 21 ক্যারেটের দাম 1,67,798 টাকা। আর 18 ক্যারেট মানের প্রতি ভরি বিক্রি হচ্ছে 1,43,829 টাকায়। অন্যদিকে সনাতন পদ্ধতির ভরির জন্য গুনতে হচ্ছে 1,19,043 টাকা। গত 1 সেপ্টেম্বর স্বর্ণের দাম বাড়ানো হয়, যা আজ বুধবার থেকে কার্যকর হয়েছে। এই ছিল আজকে দীপ্ত বাণিজ্য সংবাদে।